নিজের হাতে লাগানো একটা গোলাপ গাছ থেকে যদি এত সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যায়, কার না ভালো লাগে বলো তো? আমার নিজের হাতে লাগানো এই গাছটা আজ এত বড় একটা ফুল দিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে নিচ্ছি। আর এখন আমার একদমই কাজ করতে পারি না আমি, তার একমাত্র কারণ আমার ছেলের এত পরিমাণ দুষ্টু হয়েছে বলার মতো না। আর ও একদমই কোল ছাড়া থাকতে চায় না, হয় আমার কোলে না হয় কারোর না কারোর কোলে থাকতে যাবে, কিন্তু আমাকে ওর সবসময় কাছে লাগে। আর এখন না আস্তে আস্তে না ও যখন কান্না করে তখন ওর মুখ থেকে না কান্নার শব্দে মা ডাকটা শোনা যায়, মা বাবা এরকম করে কান্না করে। সত্যি এই মধুর ডাকগুলো এতটাই ভালো লাগে, দারুণ লাগে। এই ডাকটা শোনার জন্যই আমরা মেয়েরা কতটাই কষ্ট করি, আমাদের জীবনটাকে শেষ করে দিই, আমাদের পেটটাকে কেটে শেষ করে দিই এই একটা সুন্দর ডাক শোনার জন্য। সত্যি এই ডাকটা যে কতটা মধুর, যে মা হয়েছে সে বুঝতে পারে, সত্যি কথা। আর এই ডাকটা সবাই শুনতে চায়। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মেয়েই যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে মা হতে পারে বিয়ের পর। তো এদিকে আমার নিজের হাতের কাজগুলো কমপ্লিট হচ্ছে। আর তোমরা হয়তো বলবে যে দিদিভাই এরকম কথাটা কেন বললে যেন তাড়াতাড়ি মা হতে পারে? আমাদের এখানে দুজন আছে জানো, বিয়ে হয়ে গেছে, অনেক বছর হয়েছে, এখনও বাচ্চা হচ্ছে না। তারা অনেক রকম চিকিৎসা করছে। তো যখনই না তাদের মুখগুলো দেখি, তাদের কান্নাগুলো দেখি না, খুব খারাপ লাগে। এসে এসে মাঝে মধ্যে সামনে বলে যে তোমাদের ফুটফুটে একটা সন্তান হয়েছে, আমারও যদি একটা ফুটফুটে এরকম একটা সন্তান হতো তাহলে হয়তো অনেকগুলো কটু কথা শুনতে হতো না। হ্যাঁ, আমাদের মেয়েদের জীবনে এটাই একটা বড় পরীক্ষা, বিয়ের পর মা হওয়া। অনেক মেয়ে হতে পারে না, সেই দৃশ্যগুলো দেখলে তাদের মনের ভেতরগুলো যদি একবার ঢুকে দেখে আসো না, তাদের কষ্টগুলো হয়তো বুঝতে পারবে যে তারা ঠিক কতটা কষ্ট করে মা হওয়ার জন্য, কত রকম চিকিৎসা করে, তবুও মা হতে পারে না। এদিকে দেখো আমার বিছানাপত্র রেডি, একদম ঠিকঠাক করে বিছানাপত্র গুছিয়ে বাবুর জন্য এখানে বিছানা করে নিয়েছি। কারণ ও সকালবেলা ঘুম থেকে ওঠার পর 10টা-11টার দিকে কিন্তু আবার ঘুমিয়ে যায়। এখন প্রায় 8টার মতো বাজে। সকালে সব কাজকর্ম মা করে ফেলেছে, আমি ঘর দুয়ারগুলো আবার ঝাড় দিলাম। কারণ এখন হচ্ছে প্রচুর ধুলোর দিন, ধুলো বালি মিলে পুরো ঘর সাদা হয়ে যায়। আমাদের বাড়িটা একদমই রাস্তার সামনে, তো সেই কারণে ধুলোর পরিমাণটাও একটু বেশি হয়ে যায়। তো এদিকে ঘর দুয়ার ঝাড় দেওয়া কমপ্লিট আমার, তারপরে বারান্দা টারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর নাইটিটা পাল্টে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই মা ভাত বসিয়েছিল, ভাত হয়েও গেছে। এখন ভাতের মাড়টা গলতে দেবো, তারপর হাঁড়ির সাইডটাকে পরিষ্কার করে নেব। তো আমি যদি কিছুক্ষণ সময় এখানে হাঁড়িটা রাখি তো ভাতটা একটু সেদ্ধ বেশি হয়ে যাবে। আর বাড়িতে আছে আজকে 2জন লেবার, আমাদের আলু তোলা এখনও চলছে। আমাদের অনেক আলু বিক্রি করাও হয়ে গেছে, অনেক আলু এখনও বাড়িতে আছে। আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। আর জানো, আলুগুলো ঠিক এত বড় বড় হয়েছে। আমরা আলু করি প্রায়, মনে করো আমার বয়স যত তত, তো অত বছর থেকে 24 বছর থেকে আমরা আলু যে করি, আলু এত বড় হয়নি, ঠিক এতটা বড় এবার হয়েছে। সত্যি একদম বাবা এতটা খুশি হয়েছে, বাবার খুশি দেখে দারুণ লাগছে। বাবা গেছিল আমাদের এখানে বাজারে, আজকে হচ্ছে বুধবার, আমাদের এখানে বড় বাজার। তো নিয়ে এসেছে যে মায়ের জন্য পান, এই হচ্ছে পান, অনেকগুলোই পান নিয়ে এসেছে, কারণ আমার মা মিঠা বাটা পান ছাড়া অন্য পান খেতে পারে না। আর এখানে মা আর আমি দুজনে মিলে তুলে নিয়েছি সকালবেলা অনেকগুলো শাক, এই হচ্ছে শাক। আর বাজার থেকে কি কি এনেছে তোমাদের দেখাই, এখানে এনে রেখে দিয়েছি আমি। এই যে বাবা নিয়ে এসেছে বাজার থেকে মাছ, ওইদিকে বউ পুজো দিচ্ছে, স্কুল চলে যাবে বলে পুজো টুজো দিয়ে দিচ্ছে। এখনই স্কুলে চলে যাবে, 10টা বেজে গেছে। তো চলো, এই এসেছে মাছ। এই হচ্ছে মাছ। আর তার সাথে আরেকটা জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে এই ব্যাগে রেখে দিয়েছি। এখানে নিয়ে এসেছে কি বলতো, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই দেখো, এই নিয়ে এসেছে শুকনো মাছ। এই হচ্ছে আমাদের আজকের বাজার হয়ে গেছে, এখন শুধু রান্নাবান্নার কাজ বাকি। রান্নাবান্না বলতে আজকে একটা জিনিস রান্না হবে, সেটা হচ্ছে আজকে রান্না হবে এঁচোড়। মা এই যে এঁচোড় নিয়ে এসেছে, এই হচ্ছে এঁচোড়, একটা এঁচোড় কেটে নিয়ে এসেছে। এঁচোড়ের তরকারি আমাদের বাড়ির সবাই ভালোবাসে। এই দেখো, এই নতুন নতুন যখন এঁচোড়গুলো উঠে না তখন খেতে দারুণ লাগে।
আর এটা পুরো মাংসের মেটের মতো লাগবে খেতে। তো এই হচ্ছে, এটাকে এখন কেটে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে মাকে দেবো, মা ঝটপট করে রান্না করবে। আজকেও খাবো এঁচড়ের তরকারি। মা এঁচড়টা কেটে এনে দিয়েছে, তো বলছে যে না, এটাকে কেটে এখন ঠুমো ঠুমো করে নে। এঁচড়ের তরকারি কিন্তু আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তো এখন এর কচি কচি এঁচড়গুলো খেতে বেশি ভালো লাগে, কারণ এগুলো না মাংসের মেটের মতো লাগে। এটা যদি আরেকটু বড় হয়ে যাবে তখন আর ভালো লাগবে না, ভিতরে দেখবে একটু বীজ বীজের মতো হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না, কেমন আমার জানি কাছে কেমন ছাবা ছাবা লাগে। তো আমরা এটা খাই, মানে কচিটা একদম মাংসের মেটের মতো লাগবে। তার সাথে যদি মাংসের মেটে দেওয়া যায় বা চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, এত টেস্ট হয়। তো চলো, এখানে কিন্তু আমি এঁচড়টাকে ভালো করে ঠুমো ঠুমো করে কেটে নেব। সাথে নিয়ে নিয়েছি আবার হলুদ জল, কারণ হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো সেই হলুদ জলটার মধ্যে না ভিজিয়ে রাখলে এঁচড়টা কালো হয়ে যাবে। আর এঁচড়ের তরকারি যেদিনই আমাদের বাড়িতে হবে সেদিনই সবাই পেট পুড়ে খাবো। মানে আমাদের বাড়িতে না এই এঁচড় এগুলো একটু বেশি খাওয়া হয় এঁচড়ের টাইমে। যেমন মাছটা আমরা বাড়িতে একটু অতিরিক্ত খাই আমাদের বাড়িতে, তো এগুলো আমাদের বাড়িতে হয় বেশি। আমাদের বাড়িতে নিরামিষটা বেশি হয় না। তো এই দেখো, হলুদ জলের মধ্যে এঁচড়টাকে রেখে দিলাম, ভালো করে হাতে তেল লাগিয়ে নিয়েছি, মানে সর্ষের তেল হাতের মধ্যে। তারপরে যেটা দিয়ে কাটছি, আমরা না বটি দিয়ে কাটি না, আমরা এরকম দা দিয়ে কাটি। এগুলোকে আমরা না দাও বলি আমাদের ভাষায়। তো এগুলো দিয়ে কাটাকাটি করি। বটি আমাদের বাড়িতে নেই, বটি দিয়ে কাটাকাটি করা হয় না, কারণ আমরা ছোটোর থেকেই আমি দেখে আসছি আমার মা এইভাবে সবজি কাটে, বটি দিয়ে কাটে না। তো এটাই আমাদের অভ্যাস হয়ে গেছে। এখন সামনে বটি থাকলেও না সবজি কাটা আমাদের না মানে হয় না ভালো। আর অনেকেই দেখি কাটারি দিয়ে কাটে, তো ওগুলোতে আমরা পারি না সত্যি। তো এই যে এখানে দেখো ভালো করে কেটে নিয়েছি, অনেকগুলোই হয়ে গেছে, সবগুলোকে ঠিকঠাক করে কেটে নিয়েছি। ছোট ছোট টুমটুম করেছি, ছোট ছোট টুমটুম করলে এগুলো দিয়ে আলু দিয়ে কষিয়ে রান্না করলে না পুরো মাংসের মতো হয়। রসুন মানে জিরে, তারপর হচ্ছে পেঁয়াজ, এসব দিয়ে রান্না করবো। মানে মাংসটা যেরকম রান্না করে সেরকমভাবেই কিন্তু মা রান্না করবে, তো দারুণ টেস্ট হবে। এখানে বসে বসে মাকে রসুন পেঁয়াজ ওগুলো ছুলে দিচ্ছি। আজকে এঁচড়ের তরকারি রান্না হবে, আর তার সাথে তো বাবা মাছ এনেছে, মাছও হবে। আর আমাদের বাড়িতে সবাই এঁচড় পছন্দ করে। তো এখানে রসুন, এই যে এখানে রসুন পেঁয়াজ যা যা লাগে পুরো মাংসের মতো করা হবে। এঁচড়ের মধ্যে না চিংড়ি মাছ মেটে ওসব দিলে ভালো লাগে। তো এখানে আর চিংড়ি মাছ মেটে তো নেই, শুধু এমনি এমনি মাংসের মতো করা হবে। হ্যাঁ, তো চলো এখন ঝটপট করে এগুলো করে দিই, মা রান্না করবে। রান্না কিন্তু মা করেছে। এই দেখো, আমাদের কিন্তু এঁচড়ের তরকারি উতাল চলে এসেছে, সব কিছু দেওয়া হয়ে গেছে, পুরো মাংসের মতো হয়েছে। ঝোলটা আর একটু কমে গেলেই এটার মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে, তারপর সবাই খাওয়া দাওয়া করব। গেছি একটু বাচ্চাটাকে দেখতে, এসে দেখি ও এইভাবে বসে চারপাশে বালিশ দিয়ে বসিয়ে রেখেছে ওর মাসি ওরা। তো বসিয়ে রাখার পর ও সুন্দর এভাবে টিভি দেখছে। ওর এত সুন্দর টিভি দেখে, মানে বুনু ওকে বসিয়ে রেখে বাইরে গেছে, আর বাবা বসে আছে সাথে। তারপরে যে এটা হচ্ছে ওর দিদি, ওর মেজদি হয়, মানে আমার মেজো দাদার ছোট মেয়ে, ওর মেজদি হয়। তো ও কিন্তু এই যে নাচ করছে, সামনে টিভি চলছে, গান চলছে। আর দেখো এত টিভি পছন্দ করে, তো যতক্ষণ ওকে আমি টিভির সামনে বসিয়ে রাখি, ও টিভির সামনে থাকলে না ও টিভি দেখে। আর সবসময় না হিন্দি গানগুলো দিই আমি ওর সামনে, হিন্দি যদি গান দিই তাহলে চুপ থাকবে। এমনিতে সিরিয়াল চলুক, খবর চলুক, বাংলা গান চলুক, ওগুলো গান আবার শুনতে চায় না, বুঝি না এটা ওর কীরকম। আর দেখো কীভাবে টিভি দেখছে, আর ওর দিদিকে দেখছি একদম নিচু হয়ে, এক ধান্দায় দিদিকে দেখছি। অনেকক্ষণ বসে থাকতে পারে, কিন্তু আমি বেশিক্ষণ বসিয়ে রাখি না, 5 মিনিট বসিয়ে রাখলে না আর বসিয়ে রাখি না, কারণ এখনও তো সেরকম বড় হয়নি, তাই বেশিক্ষণ বসিয়ে রাখি না। তো এদিকে মা ডাকছিল খাবারের জন্য, তো বাবা এই যে ক্ষেত থেকে 2টো আলু নিয়ে এসেছে, এত বড় বড় এবার আমাদের আলু হয়েছে। এক একটা আলু প্রায় 1 টাক্কর, মানে টাক্কর তোমরা চেনো, মানে বলবো তোমরা হাতটাকে সোজাসুজি করো, তোমাদের বুড়ো আঙ্গুল থেকে মাঝের আঙ্গুলটা যতটা বড় ততটা বড়, মানে বড় মানুষের। আমার বাবার হাতটা ঠিক যতটা বড় 1 টাক্কর, তো ওটা কিন্তু এত বড় আলু, মানে প্রচুর বড় হয়েছে আলুগুলো। এটা বুনুর হাত তোমরা দেখছো, এটা হচ্ছে বোনের হাত, প্রচুর বড় বড় আলু হয়েছে। আমাদের আলুগুলো দেখতে যারা, আমরা যখন আলু তুলছিলাম জমিতে, মানে মা বাবা ওরা যখন জমিতে আলু তুলেছিল, তখন মানে ভিড় পড়ে গেছিলো জমিতে, এত বড় বড় আলু হয়েছে। সবাই বলছিল যে তোমরা এবার সত্যি একটা আবাদ করেছো, এত সুন্দর আলু হয়েছে। আর যে পুরো আলু আমাদের বাড়িতে আনা হয়ে গেছে, আর ওই রকম বড় বড় আলু কিন্তু অজস্র হয়েছে, মানে যে 1টা 2টো হয়েছে ওরকমও না। দেখো এই যে বস্তার মধ্যে কত বড় বড় হয়েছে। আর এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা আলু জমি থেকে আনা হয়ে গেছে, যেগুলো তোলা হয়েছে আরও 1.5 বিঘার মতো আছে, ওগুলো তুললেই আমাদের আলু তোলা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে প্রায় 17-18টা বস্তা না, অনেক বেশি আছে, হয়তো 25টা বস্তার মতো এখানে আছে। কিছু বিক্রি করা হয়েছে, 200 প্যাকেটের মতো বিক্রি হয়েছে, আরও প্রায় 250 কি 300 প্যাকেটের মতো আছে। সবগুলো আলু আমাদের বিক্রি এখনই করবে না, কিছুদিন পর করবে।
এগুলো হচ্ছে আমাদের যে কাঁচা ঘরটা আছে ওই ঘরটার এখানে রাখা হয়েছে, এই সাইডেও রাখা হয়েছে, ও পাশেও রাখা হয়েছে। তো যখন বিক্রি হবে তখন জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এই টাইমটাতে প্রত্যেকটা বছর এই টাইমটাতে কিন্তু আমাদের বাড়িটাতে আলুতে আলু থাকে এত পরিমাণ, মানে আমরা এই আবারটাই সব থেকে বেশি করি। তো ধান আর আলুটাই আমাদের বাড়িতে করা হয়, তামাক ওসব করা হয় না। তারপর করা হবে ভুট্টা, তো ভুট্টাটা করা হয়, বেশি একটা করা হয় না। পুরো জমি মিলিয়ে আমাদের মানে আলু আর ধানটাই করা হয়। তো এই যে দেখো এখানে কিন্তু এখানেও আলু আছে, এদিকেও আছে, তো দুদিক মিলিয়ে কিন্তু এখানে আলু আছে। তারপর তোমরা দেখলে পাকা ঘরের বারান্দাটার মধ্যে ওখানেও আছে, আবার বাড়ির পেছন দিকটাতেও আছে, মানে আমাদের বাড়ির সামনের দিকটা, মানে আমাদের পাকা ঘরের পেছন দিকটা যেটা, তো সেখানেও আলু আছে, প্রচুর আলু আছে বাড়িতে দেখো। তো পুরো বাড়ি মিলিয়ে এখন যদি আমাদের বাড়িতে কেউ আসে তো পুরো মানে দেখেই হতভম্ব হয়ে যাবে যে পাহাড় হয়ে গেছে আলু। তো এই যে এইদিকে দেখো বাড়ির সামনে যেটা আছে, তো এখানে ওইভাবে আলু রাখা হয়েছে। যখন আলুগুলো নিয়ে যাবে তখন জায়গাগুলো একদম ফাঁকা হয়ে যাবে। আরও এখানে অনেকগুলো ছিল, তো ওগুলো বিক্রি হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু এখানে কম আছে, মানে সামনের দিকটা তো ভয় আছে যদি চোর টোর নিয়ে চলে যায় আবার, তো সেই কারণে এই দিকটাতে কমই রাখা হয়েছে, ভেতর দিকটাতে একটু বেশি রাখা হয়েছে। এই জায়গাটা পুরো ভর্তি হয়েছিল। আজকে তোমরা যেদিন ভিডিওটা দেখছো তার আগের দিন রাত্রেবেলায় কিন্তু নিয়ে গেছে আলুগুলো। এখানে বড় গাড়ি এসেছিল, বড় ট্রাক গাড়ি এসে নিয়ে গেছে আলুগুলো। তো যত আলু ছিল প্রায় হাফ বিক্রি হয়েছে, আর হাফ আলু এখনো রয়ে গেছে, সেগুলোও বিক্রি হবে। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। সকালবেলা থেকে সেরকম কোনো ভিডিও আমি বানাতে পারিনি, তার কারণ হচ্ছে ছেলেটাকে আজকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি, তো সেই কারণে ছেলেটার শরীরটা বেশি একটা ভালো নয়। তো আমি গেছিলাম 11টার দিকে ইঞ্জেকশন দিতে, তো তার আগে যতটুকু কাজকর্ম আছে মায়ের সাথে একটু করে তারপর ইঞ্জেকশন দিতে গেছিলাম। সেখান থেকে আসার পরেই বাচ্চাটার জ্বর উঠে গেছে, তো এখন ওকে শুইয়ে দিয়েছি। এই যেখানে মশারির উপরে ওকে শুইয়ে দেওয়া আছে, তো এখন ও ওখানে ঘুমোচ্ছে। তো এখন তোমাদের সাথে আমি কয়েকটা কথা শেয়ার করব। ওর এখন জ্বর এসেছে, আর ওর সেন্টার থেকে ট্যাবলেট দিয়েছে, বলেছে ট্যাবলেটটাকে 6 ভাগ করে খাওয়াতে, 6 ভাগ করে খাইয়ে দিয়েছি। এখন হালকা একটু কম আছে, আর প্রচুর গরম পড়েছে আমাদের এই 5টাতে, প্রচুর গরম পড়েছে। তো চলো তোমাদের সাথে এখন কয়েকটা আমি কথা শেয়ার করব। তো কাল একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছিলাম, তো সেখানে অনেকেই আমাকে ভালো কমেন্ট করেছো, অনেকেই অনেক রকম নেগেটিভ কমেন্ট করেছো। আর এখানে আমি একটা কথা তোমাদেরকে বলবো, আর আজকে থেকে এই সম্বন্ধ নিয়ে ভিডিও আমি বন্ধ করে দেব। তো আমার চক্ষু লজ্জা আছে, তো সেই কারণে আমি এইসব সম্বন্ধে ভিডিও করব না। আর যদি অন্য পাশ থেকে আসে আমি তাও কোনো উত্তর দেব না, কারণ একদিক থেকে চুপ থাকাটাই ভালো। এরকমভাবে একজন যদি খোঁচায়, মানে একটা কথা আছে না, কুকুর ঘেউ ঘেউ করতে 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 আপনার থেকেই বন্ধ হয়ে যাবে। আর একটা তোমাদের বলি যে সে আমাকে বলেছে যে তার ভিউয়ার্স বেশি, তার সাবস্ক্রাইবার বেশি, সব কিছু বেশি, তো সেই কারণে আমি তাকে নিয়ে ভিডিও করলে আমার 2 পয়সা ইনকাম হবে, আর আমার বাচ্চাটা খেতে পারবে। আমার ছোটো বাচ্চা তো খেতে পারে না। বাবা চুপ চুপ, শোন বাবা, উঠে পড়েছে, তার আগে বাচ্চাটা একটু পরে কথা বলছি। কালার ভিডিওতে তোমাদের সামনে আসতে পারিনি, ছেলেটা কান্না করছিল, মানে ওকে ইঞ্জেকশন দেওয়ার পরে ও একটু এরকমই করে, এখন চুপচাপ করে শুনছে। ও কিন্তু ঘুমোচ্ছে না, আমার কোলে চুপচাপ করে শুনছে যে মা কি বলে। তো তোমাদের যে কথাগুলো বলেছি আর এইসব সম্বন্ধে আমি বলবো না, কারণ দেখো এসব আমার মনে হয় না বলাই ভালো। আর একজন কমেন্টে বলেছিল, একজন ভিডিও করে বলেছিল যে কি প্রমাণ আছে দিয়ে দে, দম থাকলে দেব না, তার একটা কারণ আছে। আমি চাই না আমার জন্য কোনো বয়স্ক মানুষ কষ্ট পাক, আমার জন্য কোনো বয়স্ক মানুষের উপরে অত্যাচার হোক, আমি চাই না সেটা। যদি চাইতাম তাহলে অনেক আগেই দিয়ে দিতে পারতাম। আমি তাকে আমার মায়ের চোখে দেখি। আমি এর ভিডিও আগেও বলেছি, যখন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম তখন আমি বলেছি ওনাকে আমার মায়ের চোখে দেখি, আমার মাকে যেরকম দেখি আমি তাকেও কিন্তু সেরকমভাবেই দেখি। তো আমি চাই না যে আমার মায়ের বয়সী একজন মহিলার আমি কিছু কথা বলার কারণে তার অশান্তি হোক বা তার উপরে কোনো রকম খারাপ কিছু হোক, আমি চাই না। কারণ আমি জানি এই কথাগুলো আমি যদি বলি বা এই কথাগুলো আমি তোমাদের যদি শোনাই, অনেকেই শুনবে, তাতে আমি ভালো হয়ে যাব, কিন্তু পাশে আরেকজন আছে, তার জীবনে অনেক অত্যাচার হবে। তো আমি চাই না, দেখো আমার ভালো লাগে না এসব, সত্যি কথা। আমি যদি চাইতাম অনেক কিছু করতে পারতাম, আমি যদি চাইতাম অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু শোনাতে পারতাম, চাই না। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো তুমি কথাটা বলে ঠিক করোনি, তো আমি কথাটা বলেছি, হ্যাঁ তার একটা কারণ আছে। তোমরা হয়তো আমি ভিডিওতে বললে এখন অনেকেই অনেক কিছু বলবে, কিন্তু বলেছি, কিন্তু আমি দেবো না গো, অতটুকু মানবিকতা আমার আছে। আমি যদি ওই মানে রেকর্ডিংটা দিই তাহলে অনেক খারাপ হবে, আমি জানি।
একজন বয়স্ক মানুষের উপরে অনেক অত্যাচার, তাই আমি দেবো না। আর একটা কথা আমি বলি, আমার বর কর্ম করে খায়, বাড়িতে বসে খায় না। আমার বর যদি বাড়িতে বসে খেত তাহলে আমার হয়তো ভিডিও দিয়ে ইনকাম করতে হতো। আমি ভিডিও দিয়ে ইনকাম করি না, আমার যতটুকু আসে না সেটা আমার পকেট খরচ হয়ে চলে যায়। কারণ আমার নিত্য জিনিস বা আমার কোনো ইচ্ছে, যেমন আমি কিছুদিন আগে যে টাকাটা পেয়েছি সব টাকা মিলিয়ে এই যে হাতে আমার কানে যে কানেরগুলো দেখছো ওগুলো বানিয়েছি, দুটো আংটি বানিয়েছি, এবার আমি মঙ্গলসূত্র বানাবো। ইচ্ছে, এগুলো আমি ইচ্ছে পূরণ করি। আমার ছেলেকে না ওই টাকায় খাওয়াই না। আমার ছেলেকে যদি আমি ওই টাকায় খাওয়াতাম না অনেক ভালো খাওয়াতে পারতাম, কিন্তু আমি ওকে খাওয়াই না। আমার বর ইনকাম করে, আমার বর বাড়িতে বসে থাকে না। আর একটা ছোট বাচ্চাকে রেখে বিদেশ থাকা যে কত কষ্ট সেটা হয়তো যারা থাকে তারা বোঝে। যেমন আমার বর থাকে বাইরে, তো সে বোঝে যে ছোটো একটা বাচ্চাকে নিয়ে না, বাচ্চাকে ছেড়ে যাওয়াটা কত কষ্টের। আর অন্য কেউ বুঝবে না, কারণ সবসময় বাড়িতে বসে খেতে খেতে না বুড়ি হয়ে যায় সেই মানুষগুলো। আর সত্যি বিদেশে আছে, আমারও অনেক সময় খারাপ লাগে যে আমাদেরকে ছেড়ে অত বিদেশে আছে, কোনো দরকার তো নেই, বাড়িতে চলে এসো, এদিকে কাজ করে খাও। কিন্তু না, আমার ছেলেটার জন্য, আমার ছেলের ভবিষ্যতের জন্য অনেক কিছু করতে হবে, আমি জানি। সেটা আমার ইউটিউব দিয়ে হবে না। কাল ইউটিউবটা বন্ধ হয়ে গেলে কি খাবি সেটা একবার ভেবে নে, কী করে খাবি সেটা একবার ভেবে নে। আর তোর আমি শত্রু, তো শত্রু হয়েই থাকবো, মিত্র আর হতে চাই না। কারণ জানি উপকার করলে ঘাড়ে লাথি সে দেয়। আর অনেক কিছুতেই চিনেছি। আর তোর মানে তোর কাছে ভালো কেউ না, আমিও খারাপ, আমাদের এদিকের মানুষগুলোও খারাপ, এমনকি তুই যে বাড়িতে বড় হয়েছিস সেই বাড়ির মানুষগুলোও তোর কাছে খারাপ। কারণ কিছুদিন আগে এমন কিছু ভিডিও দিয়েছিলি যার জন্য তোর মামার বাড়িতে অনেক অশান্তি হয়েছিল। আমি এমন কিছু বলবো না যেন আমার জন্য, আমার থেকে বয়স যারা বেশি, 1 বছরের বড় হলেও তো সে আমার থেকে বয়স্ক বড়, সে আমার গুরুজন। আমি চাইবো না আমার জন্য কোনো মানুষের কোনো কষ্ট হোক। তুই ভাবে দেখ তো, তুই এমন কিছু ভিডিওতে বলেছিস যার জন্য তোর মামার বাড়িতে অনেক অশান্তি হয়েছিল, অনেক কিছু শুনতে হয়েছিল তোর মামিকে। তুই ভেবে দেখ, নিজেকে সবসময় বড় করার চেষ্টা করিস না, একটু জ্ঞান বুদ্ধি রাখার চেষ্টা কর। জানি এসব দিক থেকে তোর একটু কমই আছে, তুই সবসময় নিজেরটা বুঝিস, সেটা অনেক আগেই জানতাম, অনেক আগেই বুঝেছিলাম, ছোটোর থেকেই চিনি এসেছি, তো আর চেনার দরকার নেই। ভালো থাকিস, সুস্থ থাকিস। আর হ্যাঁ, আমার তোরকে নিয়ে ভিডিও করার কোনো ইন্টারেস্ট নেই। তুই ভাবতো 30 দিনের মধ্যে 25 দিনই কাদের ভিডিও দিয়ে চালাসে? তোর পেটটাই তো আমাদের জন্য চলে, অন্য কাছের জন্য তো না। বন্ধ করে এই যে 10,000 12,000 ভিউয়ার্স হয় ওটা দিয়ে খা, তাহলে তোর পেটটা ভরিস। আর এই যে 30 জন, মানে মানে মাসে 30 দিনের মধ্যে 25 দিনেই আমার এর মন্দ ওর মন্দ না করে না ভালো হওয়ার চেষ্টা কর। তো যদি খুবই ভালো হতি তাহলে আজ প্রিয়ার সঙ্গে সম্পর্কটা খারাপ করতি না। ভালো থাকিস, আর কিছু বলবো না, আমার লজ্জা আছে তাই আমি এসব নিয়ে ভিডিও আর করবো না। লাস্ট একটা কথা বলছি, দুটো তোমাদের আগে কমেন্ট দেখাবো, সে দুটো কমেন্ট দেখে বলো তো যে এই কমেন্টগুলো কারা করতে পারে। দীপালি চক্রবর্তী নাম দিয়েছে। আচ্ছা, দীপালি না অন্য কি একটু ভেবে দেখো তো। আর ফটোটা কার? ফটোটা হচ্ছে আমার দিদি। খুব ভেবেছিল যে তাদের ফটো দিয়ে, তাদের ফটো লাগিয়ে খুব বড় উপকার করবি। আরে না রে, অতটাও আমি বোকা না যে অন্য কারো ফটো দিয়ে তুই চেষ্টা করবি যে সে আমাকে বলতে চেয়েছে। যথেষ্ট ভালোবাসা আমাকে, ভালোবাসার মর্ম দিতে জানি, ভালোবাসার মানে কি বলবো, বলারও কিছু নেই ওই সম্বন্ধ নিয়ে, বলতেও চাই না। তো চলো, বাচ্চাটা আমার কান্না করছে, ও জানি না আজকে একটু ক্যাচের বেশি করছে। আর তোমরা কমেন্টগুলো দেখে নাও, কমেন্টগুলো কে করতে পারে। আমি ভয় পাইনি, যে প্রত্যেক দিন যত কমেন্ট করবি আমি তত কমেন্ট রিমুভ করে দেবো।